8 ফেব্রুয়ারি বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির, বাংলাদেশের জাতীয় নেতা, জনপ্রিয় নেতা, গণমানুষের নেতা ডাক্তার শফিকুর রহমানের আগমন সরকারি কলেজের তবে তো কর্মী সম্মেলন নয়, বিশাল জনসমুদ্রে পরিণত হয়েছে। সেই সম্মেলন সুন্দরভাবে সফল হওয়ায় আল্লাহর শুকরিয়া সেই সাথে আমি কক্সবাজারবাসীকে, যারা প্রত্যন্ত অঞ্চল থেকে কষ্ট করে সম্মেলনে যোগদান করেছেন, তাদেরকে, সকল শ্রেণী পেশার মানুষকে এবং এর সাথে সংশ্লিষ্ট কক্সবাজারের জেলা প্রশাসন, শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সাংবাদিক বন্ধুগণ, গণমাধ্যমের সকল সেক্টরের পালন করছে, সকলের সহযোগিতা সুন্দর, সুশৃঙ্খল এবং বিপুল সংখ্যক সফল সম্মেলন হয়েছে। যারা সহযোগিতা করেছেন, আমাদের যারা অংশগ্রহণ করেছেন, এক কথায় সুন্দর সমাবেশ, সুশৃঙ্খল সফল সমাবেশ উপহার দেওয়ার জন্য সহায়তা করেছেন। সকলের প্রতি আন্তরিকভাবে সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, সেদিন কক্সবাজার এবং কক্সবাজার শহরের আশপাশ এলাকা আপনারা আমরা যারা উপস্থিত ছিলাম অবলোকন করেছি, সর্বত্র একটি আলোড়ন তৈরি হয়েছে 8 ফেব্রুয়ারির সম্মেলনকে ঘিরে। এটা কক্সবাজারের 8টি উপজেলার প্রতিটি গ্রাম, পাড়া, মহল্লায় তার ছোঁয়া লেগেছিল। সেদিনের যে দৃশ্য আমরা লক্ষ্য করেছি, সত্যিকার অর্থে কক্সবাজারের ইতিহাসে অভিভূতপূর্ব একটি সুন্দর, বিশাল, ধারণা প্রত্যাশার বাহিরে এই সমাবেশটার স্থিতি আমরা অবলোকন করি। এই অনবদ্য এবং হিস্ট্রিক্যাল একটি সমাবেশ প্রমাণ করে এদেশের মানুষ কি চায়, জনগণের আকাঙ্ক্ষা, প্রত্যাশা, সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে, ইনসাফ, মানুষ ভাঙ্গার পক্ষে নয়, গড়ার পক্ষে। মানুষ একটি সুন্দর বাংলাদেশ নির্মাণের জন্য আজ ঐক্যবদ্ধ। যেভাবে 5 আগস্টের সংগ্রাম আন্দোলন মানুষের ভালোবাসা, আন্তরিকতা, মানুষ আমাদের দল এবং দলের আদর্শকে যে ভালোবাসে, এটা আমরা লক্ষ্য করেছি। আমি জনগণকে আবারও আন্তরিকভাবে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। কক্সবাজারের সম্পদ, সম্ভাবনা যেগুলো বিদ্যমান আছে, জাতীয় পর্যায়ে, জাতীয় অর্থনীতি, জাতীয় রাজস্ব আয় বৃদ্ধিতে, বাংলাদেশের প্রবৃদ্ধির হার বৃদ্ধি, কক্সবাজারের একটি বড় অবদান আছে। সামনে আরো অনেক বড় অবদান রাখার মতো সম্ভাবনা, সম্পদ, রিসোর্স কক্সবাজার আছে। আমাদের সম্মেলনে জাতীয় পরিস্থিতির পাশাপাশি সেটা উঠে গেছে, সেটা চমৎকার ভাবে উঠে এসেছে
কক্সবাজার কিভাবে বঞ্চিত হচ্ছে, কক্সবাজারকে আগামী দিনে কিভাবে গড়ে তুলতে হবে। এখানে জাতীয় রাজনীতি, দেশের অর্থনীতি, সামগ্রিক পরিস্থিতি ছিল আমাদের আলোচনা। আপনারা এটা লক্ষ্য করেছেন। স্থানীয় ইস্যুগুলো আমরা সামনাসামনি পাশাপাশি নিয়ে এসেছি। এতে জনগণের যে সমাবেশে অংশগ্রহণের আশা, আকাঙ্ক্ষা, প্রত্যাশা ছিল, সেটা তারা মন ভরে মনের খোরাক নিয়ে এখান থেকে তারা বাড়ি ফিরেছে আমরা লক্ষ্য করছি। এবং সেটা আজও মানুষের মধ্যে আলোচনা একটা বিষয়বস্তু পরিণত হয়েছে। ফলে রাজনীতিতে প্রতিপক্ষ থাকবে, প্রতিদ্বন্দ্বিতা থাকবে। আমাদের এই অ্যাচিভমেন্ট, দলীয় অ্যাচিভমেন্টের পাশাপাশি জাতীয় এবং কক্সবাজারকে সামনে রেখে একটা অ্যাচিভমেন্ট আছে। আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছি। মিডিয়াগুলো, ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্টিং মিডিয়া, অনলাইন মিডিয়া, সোশ্যাল মিডিয়া, সবাই কিন্তু ব্রডকাস্ট করছে। সবাই ইতিবাচকভাবে এই বিষয়গুলো তুলে ধরেছে, যেটা দেশের জনগণও মিডিয়ার সংবাদ পরিবেশনকে স্বাগত জানিয়েছে এবং তাদের মনের অনুভূতির প্রকাশ, প্রতিনিধিত্ব, রিফ্লেকশন প্রতিবিম্বিত হয়েছে, এটা আমাদের বিশ্বাস। এবং এক্ষেত্রে জন আকাঙ্ক্ষা পূর্ণ হয়েছে। এই জন্য আমি আবারও আপনাদেরকে ধন্যবাদ জানাই। আপনারা কষ্ট করেছেন, পরিশ্রম করেছেন, আন্তরিকতার সাথে কাজটি করেছেন। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক হচ্ছে, একটি দায়িত্বশীল জায়গা থেকে মিডিয়ার যে ভূমিকা, একটি দেশের সঠিক চিত্র তুলে ধরে, একটি ঘটনা সঠিকভাবে তুলে ধরে, একটি অনুষ্ঠানকে ঠিকভাবে তুলে ধরে, একটি বক্তব্যকে ঠিকভাবে তুলে ধরে। মিডিয়ার কাজ, মিডিয়াকে বলা হয় সমাজের দর্পণ, আয়না। আয়নার কি ভূমিকা থাকে? আয়নার ভূমিকা এতটুকু, আমার চেহারা বা বডিতে আয়না যদি প্রদর্শিত হয়, যেখানে যে সৌন্দর্য সেটা প্রকাশ করে, যেখানে যে অসৌন্দর্য সেটাও প্রকাশ করে। মিডিয়া যদি দর্পণ হয়, তাহলে মিডিয়াকেও যাহা সত্য, যাহা ঘটেছে তাহাই তুলে ধরতে হবে। মিডিয়ার হাতিয়ার হচ্ছে ইথিক্স, নৈতিকতা। নৈতিকতা হচ্ছে একটি গণমাধ্যমের সবচেয়ে বড় অস্ত্র এবং হাতিয়ার। নৈতিকতা দিয়ে সে লড়াই করবে, এটাই আমরা। কারণ মিডিয়া সমাজ গঠনে, সমাজ পরিবর্তনের ভূমিকা রাখে। সেই জায়গায় রক্ষক যদি ভক্ষক হয়, তাহলে এটা জাতির জন্য ব্যাপার, এটা দেশের জন্য হুমকি, ক্ষতি। এটা দেশবাসী আশা করে। আপনারা সবাই সেই জায়গায় সঠিক ভূমিকা রেখেছেন। আমরা একটু ব্যতিক্রম দেখেছি, যে ব্যতিক্রমটা আমাদেরকে কষ্ট দেয়, আমাদেরকে বেদনা দেয়। বাংলাদেশের পরিচিত প্রখ্যাত একটা স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল বাংলা ভিশন, তার এই দায়িত্বশীলতার জায়গাটা অক্ষুণ্ণ রাখতে পারে। আমরা দেশবাসী, কক্সবাজারবাসী অবশ্যই অন্যান্য মিডিয়াকে যেভাবে অভিনন্দন জানাচ্ছি, সেই জায়গাটা আমরা স্বতঃস্ফূর্তভাবে আন্তরিকতার সাথে সে অভিনন্দন জানাতে পারতাম। কিন্তু এই চ্যানেলটি কেন, কি উদ্দেশ্যে আমাদের
ভাবমূর্তি বা ভাবমর্যাদা নষ্ট করার জন্য কিনা, বা সুন্দর একটি সফল অনুষ্ঠানে কালিমা লেপনের জন্য কিনা আমরা জানি না। তাদের নিয়ত কি ছিল? তারা তথ্যের সত্যতা যাচাই না করে একটি ডাহা মিথ্যা তথ্য প্রদর্শন করে জাতিকে বিভ্রান্ত করেছে, এবং যেটা দ্বারা আমরা বিস্মিত। আমাদের এই টেবিলে যিনি বসে আছেন, তিনি সেদিন ডাক্তার পরিমল শীল, কান্তিশীল, ওনার আপনার আইডি কার্ড আছে? এই যে আপনি দেখেন তার আইডি কার্ডে, ন্যাশনাল আইডি কার্ড সরকার যেটা দিয়েছে, এখানে ওনার নাম যেভাবে লেখা আছে, আমার জানা মতে আমি মহেশখালী কুষ্টিয়া থেকে নির্বাচিত সংসদ সদস্য ছিলাম, এবং দীর্ঘদিন ধরে আমি তার এবং তার পরিবারের সাথে পরিচিত। তাকে কোনোদিন আমি আওয়ামী রাজনীতির সাথে সম্পৃক্ত দেখি নাই। বাকিটা উনি বলবেন। তিনি বাংলাদেশন কি করলেন, তার নামের কাছাকাছি একটি নাম আছে, ভিন্ন আরেকটা, এটা তো অরিজিনাল কপি আমাদের কাছে থাকার কথা না, আমরা অনলাইন থেকেই কালেক্ট করেছি। এই ন্যাশনাল আইডি কার্ডটা হচ্ছে পরিমল কান্তি দে, পিতা অশ্বনী কুমার দে, মাতা তরুবালা দে। আর যিনি বক্তব্য রেখেছেন আমাদের সমাবেশ, তিনি হলেন পরিমল কান্তি শীল। আগেরটা হলো দে, এটা হলো শীল। পিতার নাম বিনোদ বিহারী শীল। আগেরটার পিতার নাম হচ্ছে মৃত অশ্বিনী কুমার দে। মাতার নাম পূর্বের জন হচ্ছে তরুণবালা দে। আর উনি যিনি বক্তব্য রেখেছেন তার মাতার নাম হলো মণিবালা শীল। তাহলে পিতা মাতা কোথাও মিল নাই, ওনার নাম পুরোটা মিল নাই, আংশিক মিল। তাহলে ছবি যদি আপনারা দেখেন, ওনাকে তো ফিজিক্যালি দেখছেন, আর আরেকজনের কার্ডে যে ছবিটা আছে এটাও আপনারা মিলিয়ে দেখতে পারেন। আমরা কি ফেসিবাদের আমলের সেই কাহিনীতে চলে গেলাম? জাহালামের জেল বরণের কাহিনী কি জানেন বন্ধুগণ? নাম শুনছি তো আমরা, সব মিডিয়া আপনারাই তো প্রকাশ করেছেন, মনে আছে? এই যে নামের কারণে এরকম আরো ৩-৪টা ঘটনা আছে বাংলাদেশে ফেসিবাদের আমল। তাহলে একজনের নাম মিল থাকতে পারে, মিল থাকলেই যে তার কর্মের সাথে তার মিল হবে, তার অন্য অন্য ক্যারেক্টারের সাথে মিল হবে, তার দলীয় পরিচয়ে মিল হবে, এটা অবিশ্বাস্য। কেন পরিমল শীলকে পরিমল দে, আবার পরিমল দেখে পরিমল শীল বানিয়ে এটা সুন্দর নাটকের মতোই এখানে সংবাদ পরিবেশন করা হয়। পরিমল দে যার আওয়ামী পরিচয় তুলে ধরেছে, জামায়াতের সম্মেলনে আওয়ামী লীগ নেতার বক্তব্য প্রদান। তাহলে আমার এই বিবরণে আপনারা কি এর কোনো প্রমাণ খুঁজে পেলেন? একটা মিথ্যা সংবাদ হিসাবে আমরা এটা দেখছি, এটা অসত্য সংবাদ হিসেবে আমরা দেখছি। তো এই ধরনের ঘটনা যদি আমাদের দেশে এই পরিস্থিতিতে ঘটে, এটা কি জাতি মেনে নেবে? এটা কি সভ্য সুন্দর সমাজের জন্য মানানসই হয়? এই জায়গাতে আমরা ক্ষুব্ধ, আমরা বিস্মিত। আমরা এই ঘটনার আনুষ্ঠানিকভাবে নিন্দা প্রতিবাদ আগেও জানিয়েছি, আজকের অনুষ্ঠান থেকে আপনাদের মাধ্যমে আবারও প্রতিবাদ
আমরা মনে করি বাংলা ভিশন ফেসিবাদ বিরোধী ভূমিকা পালনে বিগত 15-16 বছর একটা দায়িত্বশীল ভূমিকা পালন করেছে, এটা আমরা নিজেরা দেখেছি। এটা সংবাদ পরিবেশনে কর্তৃপক্ষের ভূমিকা আছে আমরা মনে করি। এটা যদি স্থানীয় রিপোর্টারের ব্যাড ইন্টেনশন থাকে, সেটা অবশ্যই কর্তৃপক্ষ বিবেচনা করে দেখবে। আর যদি এটা ভুল হয়, অসাবধানতা হয়, তথ্য যাচাই বিহীন লোকে নেয়ার মতো, অথবা একটা নিউজকে আলোড়ন সৃষ্টি, জনগণের মধ্যে সাড়া জাগানোর নিয়ত হয়, তাহলে এই জন্য অবশ্যই তাদেরকে দুঃখ প্রকাশ করতে হবে, ক্ষমা চাইতে হবে জাতির কাছে। যাদের কাছে ভুল মেসেজ দিয়েছে তাদেরকে যাতে স্পষ্ট করা হয়, জাতিকে যাতে বিভ্রান্তি থেকে মুক্ত করা হয়, এটাই আমরা দাবি করছি। তো আমরা আশা করি বাংলা ভিশন কর্তৃপক্ষ এইবারে যথাযথ ব্যবস্থা নেবে। যদি এটার সংবাদের সংশোধনী প্রতিবেদন ছাপানো হয়, ব্রডকাস্ট করা হয়, তাহলে জাতি খুশি হবে। আর আমরা যদি জাতির কাছে অসাবধানতা হয়ে থাকলে সেটাও বলবে। আর এখানে তাদের যদি প্রতিনিধিদের কোনো অবহেলা থাকে, সেটার ব্যাপারে তারা ব্যবস্থা নেবে, এটাও জাতির কাছে তারা অবহিত করবে। এটা আমরা আবেদন করছি, প্রত্যাশা করছি। তো আগামীতে আমরা যে কোনো মিডিয়ার সঠিক ভূমিকা কামনা করব, যেটা সত্য তাহাই প্রকাশ করবে। বিভ্রান্তিকর অসত্য সংবাদ পরিবেশন থেকে গণমাধ্যম বিরত থাকবো, এটাই জনগণ আশা করে। তো আজকে আপনারা যারা এসেছেন তাদের মাধ্যমে আমরা আমাদের অবস্থানটা স্পষ্ট করলাম, এবং এ ব্যাপারেও আমরা আপনাদের সহযোগিতা চাই। আপনারা অতীতেও সহায়তা করেছেন, এবং আমরা সবাই মিলে দেশটা গড়ব, সুন্দর সঠিকভাবে গড়ব। এই জায়গায় আমরা সবাই মিলে দেশের স্বার্থে, জাতির স্বার্থে, দলমতের ঊর্ধ্বে, ধর্ম বর্ণের ঊর্ধ্বে আমরা ঐক্যবদ্ধ থাকব। শুধু আমাদের এই সমাবেশ নয়, জাতীয় সকল ইস্যুতে আমরা ঐক্যবদ্ধ থাকব। তাইলে আমাদের দেশটি অনেক রক্ত, অনেক সংগ্রাম, অনেক জীবন দেওয়ার মধ্য দিয়ে যে ফেসিবাদ হয়েছে, গণতন্ত্রের ধারাবাহিকতা, ন্যায় বিচার প্রতিষ্ঠা, সুশাসন প্রতিষ্ঠার দিকে দেশ এগিয়ে যাবে। একটি সুষ্ঠু গণতান্ত্রিক ধারায় দেশ পরিচালিত হবে। বাংলাদেশ আগামী দিনের নতুন বাংলাদেশ, সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠবে। এই প্রত্যাশা রেখে আপনাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। জি, আমরা আপনাদের সহায়তা চেয়েছি, তথ্য দিয়েও সহায়তা করলে আমরা উপকৃত হব। জি, আসেন, এদিকে আসেন। আসেন আমার পাশে। পরিমলদার কিন্তু একটা পরিচয় আছে, জানেন তো? বাংলাদেশে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট আছে 15 সদস্যের, না 18 সদস্যের উনি একজন। এটা জাতীয় প্রতিষ্ঠানের কিন্তু না। এটা 5 আগস্টের পরে পুনর্গঠিত। হ্যাঁ, এটা ফেসিবাদের আমলে, এর আগে এই সরকারের আমলে, এই সরকারের আমলে গঠিত। আমাদের ট্রাস্টিতে যারা আছে তারা সবাই রাজনীতির পথে আছে।
আমি একজনেই এই রাজনীতিতে আছি, অন্যগুলো সবাই এই সম্পৃক্ত সমর্থক সমর্থক। প্রথম থেকে না, আমি তো রাজনীতি এটাই বলেন। আওয়ামী লীগ না, আপনার পরিচয় মানে ব্যক্তিগত পরিচয়। আমার পরিচয় হচ্ছে আমি পরিমল কান্তের শীল, পিতা মৃত ওই বিনোদ ভাইয়ের শীল, মাতা মণিবালা শীল। আমার বাড়ি হচ্ছে বড় মহিষকালী, নাটকপাড়া হিন্দু পাড়া। আমি দীর্ঘদিন থেকে পুলিশ হিসেবে জড়িত ছিলাম। তো এক্ষেত্রে বর্তমান সরকার নিরপেক্ষ সরকার, অত্যন্ত সেই ক্ষেত্রে সরকার আমাকে নির্বাচিত করেছেন হিন্দুদের প্রতিনিধি হিসাবে 4টি পদে। ওই 4টি পদে নির্বাচিত হবার পর আমি নিজেকে নিজে নির্ধারণ করলাম যে আমি শুধু একটা মানুষ পৃথিবীতে বাস করলে কোনো একটা দলকে সমর্থন করতে হবে, না হলে দেশের উন্নতি হবে না। একটা দেশকে গড়ার জন্য কোনো একটা দলকে সমর্থন করে সত্যকে ইয়া করতে হবে। সেই জন্য আমি নিজে চিন্তা করলাম কোন দল আমার ক্ষেত্রে খুব ভালো। তখন আমি দেখছি যে জামাতে ইসলাম দলের যারা সদস্য আছে, এই সদস্যরা কিন্তু কোনোদিন এই নিয়মের বহির্ভূত চলে না। এরা কোনদিন গাঁজা খায় না, মদ খায় না, দেখেছি আমি, নির্ধারণ করেছে। এবং এরা কিন্তু প্রতিনিয়ত নামাজ পড়ে। আমি এর আগে কিন্তু আমার ধর্মীয় সংগঠন বাংলাদেশ গীতা শিক্ষা কমিটিতে দীর্ঘ 10 থেকে 15 বছর ছিলাম। ওটা দেখার পর আমি বলছি না, এই দলকে আমাকে সমর্থন করতে হবে, এই দলেই আস্থায় যেতে হবে। এই দলের একজন অত্যন্ত দক্ষ নেতা আমার পাশে বসে আছেন। ওনার আগে থেকে আমার পরিচিত এবং ওনার থেকে আমি সবসময় যা করতাম, সহায়তা নিতাম, কথা বলতাম। পরবর্তীতে না, আমি ওখানে গিয়েই শরণাপন্ন হই। এরপর থেকে আমি আস্তে আস্তে কর্মী হলাম প্রাথমিকভাবে। তারপর আস্তে আস্তে ওখানে দলে আগ্রহ হচ্ছে, যাচ্ছে আর কি। না না, আমাদের সংগঠনের নেতারা এদের হ্যাঁ, না সম্প্রদায়, আমি আমাদের সংগঠনের কথা বলছি। আমাদের সংগঠনে এবার এটাই কথা হচ্ছে, যে যা বলুক ওটাই নেওয়া যাবে না। আমার বিরুদ্ধে আমার পক্ষে বলুক, আস্তে আস্তে ওটা এমন হয়ে যাবে যে সত্যটা বেশি উঠবে। আমাদের হিন্দুদের খাদা ছুটাছুটি বেশি। আমি যখন রাষ্ট্রীয় হয়েছিলাম ওখানেও কাদা ছুটি, এমনকি আমার বড় শত্রু বিভীষণ, এরাও পর্যন্ত আমার কাদা ছুটি করেছে, কিন্তু এরা পার পায়নি। এই ক্ষেত্রেও এখানেও আমাকে কাদা ছুটি অনেকেই করছে। এমনকি আমার ছবির পাশেও আগের সেই দলের ছবি কত দিয়ে অনেক কিছু করতে হচ্ছে এডিট করে, কিন্তু ওগুলো তো আমার মাথা ব্যথা নেই। সংগঠনের নিয়ম যে হচ্ছে, আপনি শত্রু পথে থাকেন, দেখবেন যে আপনার কেউ ঠেকাতে পারবে না। এই বলে আমি কিন্তু সবসময় আগে এসে দিই। এটা কতগুলো আমার ব্যক্তিগত শত্রু আছে, জায়গা সম্পত্তি নিয়ে শত্রু আছে। ওখান থেকে এরা আমার এই অল্পতেই আমি কেন উঠে আসতেছি। আমি সাধারণ মানুষ, একটা সাধারণ মানুষ কি করে কাজটি হয়। আগের দলের গুলো কিছু অনেক টাকা দিয়ে ট্রাস্টি হয়। আমি একটু টাকাও খরচ করলাম না, কাকে চাও খাওয়ালাম না, আমাকে ট্রাস্টি করলো। এই সরকারের কত সুন্দর একটা এই নিরপেক্ষ সরকার, এটা এদের সহ্য হয়নি, শুধু আমাদের হিন্দুদের মানুষ। হ্যাঁ, ধন্যবাদ সবাইকে।